দক্ষিণের মেয়রের শপথ দাবিতে কাকরাইলের রাতভর বিক্ষোভ। যোগ দিয়ে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক। উচ্চ আদালতের রায় ঘোষণা আজ। সাম্য হত্যার বিচার দাবিতে আন্দোলন চলছেই। আজ শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেবে ছাত্রদল। দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। রাজধানীতে বহুতল ভবন নির্মাণের হিড়িক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে নকশা অনুমোদনের অভিযোগ। নিজ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে নিশ্চুপ রাজউক চেয়ারম্যান। বাজেট ঘাটতি মেটাতে এবার ঋণের বোঝা বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিদেশি উৎসে জোর দেওয়া উচিত বলছেন ব্যবসায়ীরা। রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাকরাইলে রাতভর বিক্ষোভ হয়েছে। নিজের পক্ষে চলা জনতার আন্দোলনে সংহতি জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন ইশরাক। এদিকে শপথ পড়ানো বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন উচ্চ আদালত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার রাতভর স্লোগানে মুখর কাকরাইল মোড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দিতে চলছে টানা আন্দোলন। কাকরাইল মোড়ে সমর্থকদের চলা এই বিক্ষোভ কর্মসূচিতে বুধবার সন্ধ্যার পর যোগ দেন ইশরাক হোসেন। এ সময় উচ্ছ্বাস দেখা যায় বিক্ষোভকারীদের মাঝে। আন্দোলন ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ওনার দায়িত্ব বুঝিয়ে দিবে। আজকে জনগণ ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে। তারাই ইশরাক হোসেনকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চায়। আদালত রায় দিয়েছে, সেই রায়ের বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইশরাক সমর্থকদের। যদি দাবিটা মেনে না নেন তবে তখন এক দফা আন্দোলনে যেতে বাধ্য হবে বাংলার জনগণ। ইশরাকের শপথ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য দেন ইশরাক। বলেন, বিচার বিভাগকে প্রভাবিত ও নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। শুধু মেয়র পদে একজন ব্যক্তির দায়িত্ব বুঝে নেওয়া নয়, এই কর্মসূচি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা সেটি নির্ধারণ করবে বলেও জানান তিনি। এ সময় দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। এর আগে বুধবার সকালে অষ্টম দিনের মতো কর্মসূচি শুরু হয়। নগর ভবন ও মৎস্য ভবন মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল। বুধবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতক সহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পালন করা হবে অবস্থান কর্মসূচি। সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন করে আসছে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন AF রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন শাহবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।
সাম্য হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যকে নির্দয়ভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা। অবৈধভাবে ভবন নির্মাণ কিংবা নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে শক্ত অবস্থানে গেলেও নিজ কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে অনেকটাই নীরব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে একজনের দায়িত্বে থেকে আরেকজনের আওতায় ৭টি ভবনের নকশার অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আশরাফ সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অনিয়মের সত্যতা মিলেছে স্বীকার করলেও ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নের জবাবে দায়সারা বক্তব্য রাজুক চেয়ারম্যানের। এসএল মামুনকে সঙ্গে নিয়ে বিস্তারিত রায়দুল ইসলাম শুভ রিপোর্টে। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে গড়ে উঠছে শত শত বহুতল ভবন। সাধারণ মানুষ তো বটেই, আইনের ব্যত্যয়ে জড়িত থাকার অভিযোগ খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের অনুসন্ধানে নেমে সময় সংবাদের হাতে আসে কয়েকটি ভবনের রাজুকের দেয়া অবৈধ অনুমোদনের নকশার নথি। এতে দেখা যায় অনলাইন আবেদন ফর্মে নাজিম উদ্দিন ভূঁইয়াকে 10 তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত ঠিকানা উল্লেখ করা হয়েছে রাজুকের জোন 1 বাসন মৌজা জয়দেবপুর থানা। তবে অনুমোদিত নকশার মূল কাগজে দেখা যায় অনুমোদন দেওয়া হয়েছে রাজুকের জোন 3-1 ঢাকার জোয়ার সাহারা মৌজায়। আবেদনের আরএস নাম্বার ধরে আমরা রাজধানীর ইসিবি চত্বর থেকে সামনে বিল্লাল হোসেন সড়কের সরু গলি ধরে রাস্তার সামনে এগোলে দেখা যায় সড়কের শেষ প্রান্তে চলছে বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ। 2022-এর ড্যাপের ম্যাপ বলছে এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু গুগল ম্যাপের 2010 থেকে 2025 পর্যন্ত দেখা যায় এলাকাটি পুরোটাই জলাশয় ও কৃষি জমি। স্থানীয় এক বাসিন্দা বলছেন বছর 2 আগেও এখানে একপাশে ছিল জলাশয় আর কৃষি জমি। 2022 সাল পর্যন্ত তখন থেকে হচ্ছে যে আস্তে আস্তে এখানে যে মাটি ফেলাইছে, তারপর হচ্ছে এটা লেভেল করছে। তার আগে এটা বিল ছিল, মাছ চাষ হইতো, এবং প্রত্যেকে রাজুক থেকে প্ল্যান পাস করে এই কাজ করতেছে। নকশা অনুমোদনে দালাল ও দুর্নীতি ঠেকাতে 2019 সালে অনলাইন সেবা চালু করে রাজু। নতুন নিয়মে আবেদনকারী যে আইডিতে ছাড়পত্রের জন্য আবেদন করবে একই আইডিতে নকশার জন্য আবেদন করতে হবে। কিন্তু অবৈধভাবে অনুমোদন পাওয়া সকলেরই অনলাইন আইডি পাসওয়ার্ড হারিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে রাজুকের ভূমি ছাড়পত্রগুলোর সত্যতা নিয়ে। ছাড়পত্রে দেয়া কিউআর কোড স্ক্যান করলে কোনো তথ্যই পাওয়া যায় না। রাজুকের আদেশ অনুযায়ী 2023 সালের 9 ফেব্রুয়ারি সহকারী অথরাইজড অফিসার থেকে অথরাইজড অফিসার পদে পদোন্নতি দেওয়া হয় শেগুফতা শারমিন আশরাফকে, যেখানে দেখা যায় তিনি কখনো দিনের একজনের দায়িত্বে ছিলেন না। পদোন্নতির 1 মাসের মধ্যে বিপুল টাকার বিনিময়ে 7টি 10 তলা ভবনের নকশা অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এই অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছে সে সময়ে জোন 1-এর দায়িত্বে থাকা ইমারত পরিদর্শক ও বিসি বোর্ডের সদস্যের নাম। এ নিয়ে ইমারত পরিদর্শক আর বিসি বোর্ডের এক সদস্য নিজেদের সাফাই গিয়ে দায় চাপান একে অন্যের ওপর। জায়গা পরিদর্শনে গিয়েছিল, কে মানে নির্দেশনা দিয়েছিল? আপনি তখন একে দায়িত্বের অফিসার বলেছেন না টিমের দায়িত্বে থাকা অফিসার বলেছেন? আপনি তো একজন সদস্য, আপনারও তো একটা দায়িত্ব রয়েছে। কমিটিতে আলোচনা হয়েছে, কমিটিতে যেভাবে উপস্থাপন হয়েছে তারা যুক্তিপূর্ণ করছে। এসব অভিযোগ নিয়ে বর্তমানে দায়িত্বে থাকা জোন 3-এর 2 অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আশরাফের মহাখালী অফিসে গেলে রুমে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে তিনি বলেন আগামীকালকে আসতে, কিন্তু তারপরেও কিন্তু তিনি সময় দেননি। আমরা দেখতে চাই যে এ বিষয়ে রাজুকের চেয়ারম্যান কি ব্যবস্থা নিচ্ছে। রাজুক কর্মকর্তাদের অনিয়মের বিষয়গুলো তুলে ধরলে অভিযুক্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সত্যতা যাচাইয়ে একদিনের সময় নেন রাজুক চেয়ারম্যান। পরদিন অনিয়মের বিষয়টি স্বীকার করে গতানুগতিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই রাজুক চেয়ারম্যান। সিপিটা ছিল মানে আধা অনলাইন আধা হার্ড কপি। এটা একটা তখন মানে কিছু অনিয়ম করারও সুযোগ কিন্তু ছিল সে সময়। তার সেখানে পোস্টিং কোথায় ছিল আর কি ছিল, আর ফরেনটা কেন এরকম হলো,
এইটা আমি অলরেডি তদন্ত করার নির্দেশ দিয়েছি। একদিকে অনিয়ম করে ভবন নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাজেট ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকার বাড়ছে না ঋণের বোঝা। চলতি অর্থ বছরের মতোই পরিমাণ থাকছে কম বেশি 2.5 লাখ কোটি টাকা। ব্যবসায়ীদের তাগিদ দেশে নয় বরং ঋণের চাহিদা মেটাতে বিদেশি উৎসের দিকে জোর দেওয়া উচিত। ঋণ নির্ভরতা কমিয়ে রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ইয়ানুস শিফাতের প্রতিবেদনে। দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ করে সরকার। চলতি বাজেটের পরিমাণ ছিল 2,51,600 কোটি টাকা। আসছে বাজেটে তা বাড়বে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে। ঋণ কম বেশি 2.5 লাখ কোটিতেই স্থির থাকবে। বিগত সরকার ঋণ নির্ভর হওয়ায় জানুয়ারি পর্যন্ত দেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 8,86,000 কোটি টাকা, আর মার্চ পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি 12,72,000 কোটি টাকা। এতে বেড়েছে সুদ পরিশোধের চাপও। আসছে বাজেটে তাই এ বাবদ ব্যয় 20,000 কোটি টাকা বাড়িয়ে 1,33,000 কোটি টাকা নির্ধারণ হতে পারে। জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ বেশি না হয় বাজেট ঘাটতি মেটাতে সরকারের উচিত এই উৎসের উপর গুরুত্ব দেওয়া, বলছেন ব্যবসায়ীরা। IMF এর যে একটা গাইডলাইন আছে বৈদেশিক ঋণের সাথে জিডিপির অনুপাত কতটুকু থাকা উচিত, সেই থ্রেশহোল্ডটা হচ্ছে 40%। সরকারের যে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার যে সক্ষমতা, সেটা আসলে মোটেই যথেষ্ট পরিমাণে কাজে লাগানো হয়নি। ঋণটা যদি ডোমেস্টিক থেকে না নিয়ে বৈদেশিক সূত্র থেকে নেওয়া হয়, সেটা আসলে আমাদের জন্য ওভারঅলে ভালো ফল বয়ে নিয়ে আসবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়নে ঋণের উপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এর বিপরীতে পরোক্ষ কর নয় বরং আয়করের মতো প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। ঋণ যত কম করা যায় ততই ভালো। প্রায় 5 লক্ষ কোটি টাকার যে একটা লক্ষ্যমাত্রা থাকবে এই রাজস্ব আদায়ের জন্য, সেটা যদি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় উৎস থেকে ঋণ সরবরাহ করতে হবে। রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষের কাছে বাজেটের ডিরেকশন থাকতে হবে যাতে করে তারা তাদের টার্গেট অনুযায়ী অন্তত যাতে রেভিনিউটা কালেক্ট করে। একই সঙ্গে যে আয়করের যে আদায়ের হার সেটি বাড়াতে হবে। ঋণ পরিশোধ সক্ষমতা কমায় মার্চে বাংলাদেশের ঋণ মান নেতিবাচক করেছে মুডিস। তবে IMF এর ঋণ কর্মসূচি চলমান থাকায় বিশ্বের কাছে ইতিবাচক বার্তা যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। মুডির সঙ্গে বা অন্যান্য ঋণ মান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। দালালের প্রলোভনের ফাঁদে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার খুলনার অনেক তরুণ। কেউ ফিরেছেন সর্বশান্ত হয়ে, কারো দিন কাটছে বিভীষিকাময়। জেলায় বৈধ কোনো রিক্রুটিং এজেন্সি না থাকায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজরের রিপোর্ট। চোখে ছিল রঙিন স্বপ্ন, বিদেশ গিয়ে বদলে দেবে সংসারের ভাগ্য। এখন সেই চোখেই শুধুই হতাশা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে খুলনার সোনারাঙ্গা থানায় এসেছেন যুবক তরিকুল ইসলাম। সার্বিয়া যাওয়ার স্বপ্নে খুলনার এক এজেন্সিকে টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। কাগজপত্র আর প্রতারণার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় ওই প্রতিষ্ঠানের করা সাধারণ ডায়েরির জবাব দিতেই হাজির হয়েছেন থানায়। তাদের অফিসে যাইতে যাইতে মনে করেন যে আমি ক্লান্ত। সবশেষ থানায় যে আমার নামে সাধারণ ডায়েরি করছে যে আমি তাদের প্রতারণার বিরুদ্ধে ফেসবুকে কথা বলছি, ফেসবুকে সবাইকে সতর্ক করছি। এবার অঙ্গীকার মানিছে আমার কাছ থেকে যে থানা থেকে যে পরবর্তীতে তাদের নামে আর কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হবে না। তরিকুল একা নন, এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প ছড়িয়ে আছে নগর থেকে গ্রাম পর্যন্ত। খুলনার রাজীব মোল্লাকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিয়ে যাওয়া হয় কম্বোডিয়ায়। এরপর জঙ্গলে আটক থেকে 17 দিন পর দেশে ফেরেন। তারা বিশ্বাস করে যাইয়ে আজকের আমি মরা রাতে ফিরে আইছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে গত বছর খুলনা থেকে বিদেশে গেছে 7,547 জন। তবে অবৈধ এজেন্সি আর স্থানীয় দালালের ফাঁদে পড়ে কেউ হারিয়েছেন সর্বস্ব, কেউ পৌঁছে গিয়েও পড়েছেন ভয়ানক বিপাকে। 5.5 লাখ টাকা নিয়ে আমার বাইরে সৌদি আরব নিয়ে কোনো আকামা দিনই 6 মাস টাকার পরে তারপর পুলিশই ধরেছে, তার আমার বাইরে দেশে ফেটাই দিছে। আমাদের লোন করে নিয়ে আসছে, তাই ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় আমার স্বপ্নটা নষ্ট হয়েছে, ভাঙছে।
কর্তৃপক্ষ বলছে খুলনায় নেই কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি। বৈধ পথে নিরাপদে বিদেশ যেতে হলে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর সাহায্য নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। কোনো এজেন্সির নিয়োগপ্রাপ্ত লোক না হয়ে আপনি কাউকে বিদেশ সম্পর্কিত কোনো কথাই আপনি বলতে পারবেন না। বিদেশে আপনারা গেলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস খুলনা যোগাযোগ করেন, তাহলে আপনারা নিরাপদে বিদেশে যেতে পারবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 1 বছরে খুলনায় এমন প্রতারণার 140টি অভিযোগ এসেছে। এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে মাত্র 30টি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। খুলনায় মামলা জট কমছে না কোনোভাবেই। বিভিন্ন আদালতে ঝুলছে ৭৫,০০০-এরও বেশি মামলা। বছরের পর বছর আদালতের দুয়ারে ঘুরে ঘুরে ক্লান্ত বিচার প্রার্থীরা। এতে শুধু অর্থ আর সময় অপচয় হচ্ছে না, বাড়ছে ভোগান্তিও। সংশ্লিষ্টরা বলছেন মামলা জট কমাতে আদালতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দরকার সব পক্ষের সহযোগিতা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। পৈতৃক সম্পত্তি ফিরে পেতে 16 বছর ধরে খুলনার আদালতে ঘুরছেন 82 বছর বয়সী ননীগোপাল মণ্ডল। মামলায় উপস্থিত হন, শুনানি হয়, তবে নিষ্পত্তি হয় না। ভোগান্তি আর কষ্ট নিয়ে আবারও তাকে ফিরতে হয় প্রতি 2-3 মাস পর পর। ননীগোপালের মতো অসংখ্য বিচার প্রার্থী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন মামলা নিষ্পত্তির আশায়। খুলনার বিভিন্ন আদালতে বিচার প্রার্থীদের এমন ভিড় নিয়মিত। সরকারি তথ্য বলছে খুলনার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৭৫,০০০-এর বেশি। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রয়েছে সর্বোচ্চ ১২,০০০ মামলা। মহানগর দায়রা আদালতে ৮,০০০, নারী ও শিশু আদালতে ৪,০০০-এর বেশি মামলা বিচারাধীন। এসব মামলায় বছরের পর বছর কোনো মামলায় নিষ্পত্তি হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। এতে অর্থ ও সময় অপচয়ের সঙ্গে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। 15 বছরের মধ্যে বোধহয় 3 বারই জজ কোর্ট আদালতের থেকে জজ বদলি হয়েছে। এক জজ চলে যায়, আবার এরকম করে বিরোধী দলেরা আমাকে টাইম পিটিশন করে। 16 বছর ধরে এই যে মার্ডার মামলা আসতেছি যাচ্ছি, কোন নিষ্পত্তি নাই। একটা মামলায় 66 জন আসামি আছি। এত মানুষ, আমাদের আশাটা অনেক ভোগান্ত হয় আমাদের জন্য। তা আমরা চাই দ্রুত আমাদের মামলা নিষ্পত্তি হয়ে যাক। আইনজীবীরা বলছেন বিচারক ও আদালতের স্বল্পতা, সাক্ষীদের অনাগ্রহ, নির্ধারিত সময়ে পুলিশ প্রতিবেদন না পাওয়া এবং বাদী বিবাদী উভয় পক্ষের অসহযোগিতাই বিচার বিলম্বের মূল কারণ। আমাদের বিচারক সাফিসিয়েন্ট নেই এবং সাক্ষীর হাজিরাগুলো আমরা ঠিকমতো পাই না। সরকারি এবং বেসরকারি পর্যায়ের আইনজীবী তারা কালক্ষেপণ করে এবং আগ্রহ প্রকাশ করে না মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে। রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন বিচার নিষ্পত্তির বিষয়ে সরকারের নতুন নির্দেশনার পর মামলার জট কমতে শুরু করেছে। খুলনার মতো জায়গায় আমার যে সাজেশন সেটা হলো যে ল্যান্ড সার্ভে অন্তত আরও একটা কোর্ট হওয়া দরকার, তাহলে জনভোগান্তি কিছুটা কমবে। খুলনা মহানগরীতে অন্তত 6টা কোর্ট দরকার। তা আপনি কোর্ট বাড়াবেন না, স্টাফ বাড়াবেন না, লজিস্টিক থাকবে না, দ্রুত বিচার করে দেন, এটা তো হবে না। খুলনায় মোট 54টি আদালতে বিচারক আছেন 53 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ঝিনাইদহের 6 পৌরসভায় নাগরিক সেবা যেন সোনার হরিণ। সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কের বেহাল দশা। নাজুক ড্রেনেজ ব্যবস্থায় জলজট ভোগান্তি নিত্যদিনকার। নেই পর্যাপ্ত সড়কবাতিও। নিয়মিত কর দেওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ভাঙা সড়কে হেলেদুলে চলছে যানবাহন, পাশের খোলা ড্রেনে আবর্জনায় পূর্ণ। ঝিনাইদহ জেলায় মোট 6টি পৌরসভা, এর মধ্যে 5টি প্রথম শ্রেণীর। তবে পৌর এলাকার অবকাঠামো ভঙ্গুর। পৌরবাসীর অভিযোগ, সংস্কার না হয় বেশিরভাগ সড়কের বেহাল দশা। নাজুক ড্রেনেজ ব্যবস্থার জন্য বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পরই অন্ধকার ডুবে যায় রাস্তাঘাট। এছাড়াও রয়েছে অপরিচ্ছন্নতা, বর্জ্য অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ। সব ধরনের কর দেওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। গ্রামের রাস্তাঘাট ড্রেনে পানি বেরোনো খুব সমস্যা, সবকিছুতে ঝামেলা। পৌরসভার ট্যাক্স ভ্যাট সবই দেওয়া হয়, কিন্তু যে সেবার দরকার সেই সেবাগুলো একটাও মেলে না। আমাদের যে ভিলেজ অঞ্চল সেই হিসাবে
পৌরসভা না থাকলেই বেশি ভালো। স্থানীয় সরকার বিভাগ বলছে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার জন্য এরই মধ্যে প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে আমরা ইতিমধ্যে পৌরসভার যারা প্রশাসক আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রায়োরিটি দিয়ে যে কাজটি আগে করা প্রয়োজন যাতে সেই কাজগুলো করা হয়। ঝিনাইদহের 6টি পৌরসভায় বর্তমানে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ঈদুল আজহা সামনে রেখে পশুপালনে ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। এবার খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে তারা। বলছেন সীমান্ত পেরিয়ে পশু ঢুকলে এবার ভারী হবে লোকসানের পাল্লা। খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। 2 সপ্তাহ পর ঈদুল আজহা কুরবানির পশুর হাটের বিক্রির জন্য হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশু। কুষ্টিয়ার খামারিরা এখন শেষ সময় পশু লালন পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা জানান সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এই অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা রয়েছে। এই জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। খড়, বিশালি, ভুসি, গমের ভুসি, ছোলা, খেসারি এইগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ব্যবহার করি। খাবারের দাম বেশি, আমাকে লাভের করা কঠিন। বাইরে থেকে গরু আনে তাহলে তো আমরা লস প্রজেক্টে চলে যাব। বাইরের গরু যদি আমাদের দেশীয় বাজারে না ঢুকে তাহলে আমরা খামারিরা যারা আছে তারা ইনশাল্লাহ ভালো প্রফিট বা লাভের মুখ দেখবে বলে আশা করছি। সঠিকভাবে আমরা সঠিক দামে যেন বিক্রয় করতে পারি। পশু সুস্থ সবল রাখতে ভেটেরিনারি চিকিৎসা সহ সংশ্লিষ্টরা খামারিদের সহায়তা করছে জানায় প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এই টিম যারা গরু কিনবে তাদেরকে গরু কেনাতে সহযোগিতা করবে, সুস্থ গরু চেনার জন্য তাদেরকে সহযোগিতা করবে। আর কোনো গরু যদি হাটে বা আনা নেওয়ার মাঝখানে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির পশুর হাটের জন্য কুষ্টিয়ায় 2 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দীর্ঘদিনের বকেয়া আদায় হয়নি, সেই সঙ্গে বেড়েছে লবণের দাম ও শ্রমিকের মজুরি। তাই এবার ঈদুল আজহায় চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় যশোরের ব্যবসায়ীরা। বলছেন সমস্যা কাটিয়ে উঠতে দরকার ঋণ সুবিধা। তবে বাজার স্থিতিশীল ও চামড়া পাচার বন্ধে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট। খুলনা বিভাগে 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। কিন্তু ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ার পাশাপাশি লবণের মূল্য সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে চামড়া ব্যবসা নিয়ে হতাশ তারা। ব্যবসায়ীরা বলছেন বকেয়া টাকা প্রাপ্তির পাশাপাশি ঋণ সুবিধা পেলে সমস্যা কাটিয়ে উঠতে পারতেন। একই সঙ্গে বাজার চাঙ্গা করতে ইউরোপের বাজার ধরতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গেল কোরবানির টাকা এখনো পর্যন্ত পাবো, আরো 5-7 বছরের আগের টাকা এখনো ওনাদের কাছে আমরা পাবো। লবণজাত করে যে দাম আসে আমরা সেই দাম পাই না, পরে লস হয়, পার পিছু 1-1.5 টাকা লস হয়। 15 দিন আগে লবণের দাম ছিল 750 টাকা বস্তা, হঠাৎ করে এখন 1050-1100 টাকা। ইউরোপ মার্কেট না ধরা পর্যন্ত বাংলাদেশের চামড়া বাজার সম্ভাবনা নেই। চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এই অঞ্চল থেকে, আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। চামড়া যেন নিয়ে যেন কোনো নৈরাজ্য না হয় কিংবা এটা যেন পচে না যায়, নষ্ট না হয়, আর শৃঙ্খলার সাথে যেন বেচাকেনা হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে হাটটিকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ঈদ পরবর্তী প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয় এখানে। সময় সংবাদ, যশোর। বেনাপোল স্থলবন্দরে 6 মাস ধরে বন্ধ উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবের কার্যক্রম। জনবল সংকটে হচ্ছে না কৃষি পণ্য ও বীজের মান পরীক্ষা। এতে দেশের কৃষিখাত ঝুঁকিতে পড়ার শঙ্কায় C&F এজেন্টরা। কর্তৃপক্ষ বলছে জনবল চেয়ে আবেদন জানানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট।
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ বীজ, কৃষিজাত পণ্য ও খাদ্যদ্রব্য। এসব পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা বা ভাইরাস মুক্ত কিনা তা পরীক্ষার জন্য বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক মানের ল্যাব। তবে গেল 6 মাস ধরে ল্যাবে কোনো টেকনিশিয়ান না থাকায় পণ্যের মান পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। টেকনিশিয়ান না থাকার কারণে আমাদের ল্যাবের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর একজন মাত্র ল্যাব বিশেষজ্ঞ ছিল এখানে, তাকেও কিছুদিন আগে বদলি করে দেওয়া হয়েছে। এই কারণে আমরা আসলে অনেক কাজই আমরা সঠিকভাবে করতে পারতেছি না। এতে ভাইরাসযুক্ত বীজ আমদানি হচ্ছে কিনা তা দেখার সুযোগ না থাকায় দেশের কৃষি খাত ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ C&F এজেন্টদের। ভারত থেকে যে সমস্ত কৃষি বীজ আমদানি হচ্ছে এটা কোনো ভাইরাস আছে কিনা এটা ল্যাবে পরীক্ষা করা খুব জরুরি। এই মালামাল জীবাণু পরীক্ষা করতে পারছি না, যাতে এখানে যথেষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানাই। কোয়ারেন্টাইন যে শাখা আছে এটাকে আরো একটু স্বয়ংসম্পূর্ণ এবং এখানে জনবল বাড়ানো প্রয়োজন। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 400 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, যার মধ্যে শতাধিক ট্রাক থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কৃষি বীজ। সময় সংবাদ, বেনাপোল। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর চাহিদা বেড়েছে সুন্দরবনের মধুর। প্রসেসিং সেন্টারে বেড়েছে কর্মব্যস্ততা। মধু রপ্তানি 3 গুণ বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা। আর জেলা প্রশাসন বলছে মধু প্রসেসিং সেন্টারকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। মমতাজ আহমেদ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে রয়েছে মোট আয়তনের 66 ভাগ। সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন বাংলাদেশ অংশে বেশি থাকায় চলতি মাসের প্রথম সপ্তাহে মধুর আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক সনদ বা জিআই সনদ পায় বাংলাদেশ। এতে মধুর চাহিদা বেড়েছে সাতক্ষীরার মধু প্রসেসিং সেন্টারগুলোতে। কর্মব্যস্ত সময় পার করছেন কর্মচারীরা। আমাদের জীবনটা হাতের মুঠোয় ঝুঁকিপূর্ণ করে নিয়ে আমরা এই সুন্দরবনের খাঁটি মধু সংরক্ষণ করতে যাই। এখন কাজ অনেক আগের চেয়ে বেশি হয়েছে। সুন্দরবনের যে মধুটা এটা সারা বিশ্বে এখন যাচ্ছে। যে সরটা পাওয়ার সাথে সাথে আমাদের মধুর চাহিদা বেড়ে গেছে, মধুর দাম বৃদ্ধি পেয়েছে। জেলা মধু ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, জিআই স্বীকৃতি পাওয়ায় বিদেশে মধু রফতানি 3 গুণ বৃদ্ধি পাবে। বিগত বছরে বাংলাদেশ থেকে প্রায় 55,000 কোটি টাকার মধু রপ্তানি হয়েছে। জিআই সনদ পাওয়ায় এই রপ্তানি আরো বেশি 3 গুণ হবে বলে আমরা মনে করি। মৌ চাষী, মধু ব্যবসায়ী মোয়াল পর্যায়ে একটা আলোড়ন সৃষ্টি হবে। এদিকে মধু সংগ্রহে জড়িত মোয়ালদের ঋণের ব্যবস্থা সহ বিসিক নগরীতে মধু প্রসেসিং সেন্টারকে আরো সমৃদ্ধ করে গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসক। মধু ব্যবসার সাথে যারা জড়িত, বিশেষ করে মোয়াল, তারা যে মধুটা বাগান ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে তারা সংগ্রহ করতে যায় এবং তারা ন্যায্য মূল্যটা পায়। আমরা একটা উদ্যোগ গ্রহণ করব তাদের ঋণের আওতায় আনা যায় কিনা। বন বিভাগের দেয়া তথ্য মতে গত অর্থ বছরে বাংলাদেশে 4টি রেঞ্জের মধ্যে শুধু সাতক্ষীরা রেঞ্জ থেকে 1,227.937 কুইন্টাল মধু আহরণ করে রাজস্ব আদায় হয়েছে 19,64,700 টাকা। আর 367.877 কুইন্টাল আহরিত মোম থেকে 8,09,330 টাকা রাজস্ব আদায় হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। কোনো চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাওয়া 5ম দফার পরোক্ষ আলোচনার আগে এমন মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বুধবার ইরানের পার্লামেন্ট আবারও বলেছে নিজেদের পরমাণু অধিকার তারা কোনো চাপে ত্যাগ করবে না। এমন অবস্থায় পরমাণু ইস্যুতে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই আশার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার বিষয়ে অটল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও এই ইস্যুতে আগের অবস্থান থেকে এক চুলও নড়েনি। বিভিন্ন গণমাধ্যমের খবর, এমন পরিস্থিতিতেই শুক্রবার 5ম দফায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। আরেক দফা আলোচনায় বসার আগেও নিজের অবস্থানে অনড় ইরান।
বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি, কিন্তু কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না। এই প্রেক্ষাপটে সরব হয়েছে ইরানের পার্লামেন্টও। এক বিবৃতিতে দেশটির আইন প্রণেতারা বলেছেন, অবাস্তব ও অহংকারপূর্ণ দাবিকে তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইন প্রণেতারা বলেন, কোনো বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না। যুক্তরাষ্ট্রের চাপ আর ইরানের অনড় অবস্থান সব মিলিয়ে রোমে হতে যাওয়া আলোচনায় সমঝোতার আশা ক্ষীণই মনে করছেন বিশ্লেষকরা। আর আলোচনা ব্যর্থ হলে পরিণতি হতে পারে ভয়াবহ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণের মেয়রের শপথ দাবিতে কাকরাইলের রাতভর বিক্ষোভ। যোগ দিয়ে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চ্যালেঞ্জ ইশরাক। উচ্চ আদালতের রায় ঘোষণা আজ। সাম্য হত্যার বিচার দাবিতে আন্দোলন চলছে। আজ শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেবে ছাত্রদল। দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। এবং রাজধানীতে বহুতল ভবন নির্মাণের হিড়িক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে নকশা অনুমোদনের অভিযোগ। নিজ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে নিশ্চুপ রাজউক চেয়ারম্যান। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।